আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। কোষে দেখি 11-র শতকরার যে অঙ্কগুলো আছে, এই চ্যাপ্টার অঙ্কগুলো কিন্তু খুব সহজ আর সব ছোট ছোট অঙ্ক। তাহলে প্রথমে ভালো করে বুঝে নাও আমি কি বলছি। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। এই যে দেখো এখানে আছে 12%। এই পার্সেন্টেজের যে চিহ্নটা, এইটা যখনই তুমি দেখতে পাবে, এটা হচ্ছে সবসময় 100-র উপর হিসেবটা হয়। ঠিক আছে, যখনই দেখবে শতকরা বলে দেওয়া আছে বা এই চিহ্নটা আছে, সেখানেই আমরা সবসময় 100-র উপর হিসেবটা করব। তাহলে চলো একের অঙ্কটা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে যদি আমি ঐকিক নিয়মে বলতে চাই, এই যে 12%, আমরা কি বলেছি 100-র উপর সবসময় হিসেবটা হবে। মানে কি 100 টাকায় 12 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ঐকিক নিয়ম। 12% মানে হচ্ছে 100 টাকায় 12 টাকা। যদি বলতো 5%, তাহলে 100 টাকায় 5 টাকা। 2% 100 টাকায় 2 টাকা। তাহলে 100 টাকায় 12 টাকা। তাহলে 1 টাকায় কত হবে? 12/100। ওখানে আমাদের বলেছিল 50 টাকা আছে, তাহলে 50 টাকায় কত হবে? তাহলে 12/100 গুণিত 50। এটা হচ্ছে কাটাকুটি করলে যা হবে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এইটা আমি কি জন্য করেছি দেখো, এখানে এই ঐকিক নিয়মে করে অঙ্কটা করার দরকার নাই, আমরা কত শর্টকাটে করব। প্রথমেই 50 টাকার 12%, এই যে বলা আছে 50 টাকার 12% সমান, এই যে দেখো টাকার মানে এখানে এর কথাটা আছে, তাহলে এর মানে আমরা জানি গুণিত হয়। তাহলে 50 গুণিত, এই চিহ্নটা যখনই দেখতে পাবে তুমি এইভাবে লিখে নিচে 100 দিয়ে ভাগ করে দেবে। এইটা দেখো এখানেও এসছিল 12/100 গুণিত 50, এখানেও এসছে দেখতে পেয়েছো। তাহলে 50 গুণিত এই চিহ্নটা তুলে নিচে শুধু 100 দিয়ে ভাগ করবে। কত হচ্ছে? 0-র সঙ্গে 0 কাটো, 5 2 10 আর 2 6 12, তাহলে আমরা পাচ্ছি 6। 50 টাকার 12% মানে কত? 6 টাকা। আমাদের কি বলেছিল যে আমি কত টাকার পেন কিনলাম, তাহলে অতএব আমি 6 টাকার পেন কিনলাম। এইটি হয়ে গেল আমাদের উত্তর। একবারে দেখো সহজ অঙ্ক। এরপর 2-এরটা দেখো কি বলেছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে বিদেশে মেশিনটার দাম হচ্ছে 3 লাখ টাকা, এই 3 লাখের উপর আবার কর দিতে হবে 120%। তাহলে 3 লাখের 120% মানে কত টাকা হচ্ছে আমরা দেখবো আগে। যেটা হবে 3 লাখের সঙ্গে যোগ করতে হবে, কারণ এইটি হচ্ছে দাম, তার সঙ্গে এখনো কর আছে, সব মিলিয়ে যা হবে সেই টাকাটা আমাকে দিতে হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই তুমি এখানটায় লিখে দাও, বিদেশে মেশিনটির দাম 3 লাখ টাকা। 1 2 3 4 5 এত টাকা। এরপর এই টাকার উপর 120% কর দিতে হবে। তাহলে মোট কত টাকা কর দিতে হবে? তাহলে এখানে লিখে দাও, কর দিতে হবে। তাহলে কর দিতে হবে কত? এত টাকার মানে 3 লক্ষ টাকার 120%। ঠিক আছে, কর দিতে হবে 3 লক্ষ টাকার 120%। তাহলে এইটার মানে কত? 3 লক্ষ গুণিত এই যে 120 আর তার নিচে তুমি 100 লিখে দাও। এই চিহ্নটা তুলে নিচে 100 করতে হয়। কাটাকুটি করো,
দুটা শূন্য কেটে গেল। কি থাকছে? এখানে আছে দেখো 12, এখানে আছে 3, 3 12 36। কটা শূন্য আছে? একটা, দুটা, তিনটা, আর এখানে একটা, চারটা শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে 3 লক্ষ টাকার 120% মানেই এত টাকা। তাহলে এখন মেশিনটার দাম কত হবে এখানে? তাহলে লিখে দাও কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম। অতএব কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম, তাহলে এই টাকাটা তার সঙ্গে এই টাকাটা যোগ হয়ে যাবে। 3টা 4টা 5টা, তার সঙ্গে এইটা 1টা 2টা 3টা 4টা, এত টাকা। কত হচ্ছে দেখো, তুমি সাইডে এইভাবে যোগ করে নাও। 1 2 3 4 5, আর এখানে 4টা শূন্য, এখানে আছে 36। তাহলে 6 6 4টা শূন্য, তাহলে 66-র গায়ে 4টা শূন্য বসিয়ে দাও, এত টাকা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একবারে সহজ অঙ্ক। এই যেখানে এর কথাটা আছে, এর টাকার, এর মানেই কিন্তু গুণিত। তাহলে এত গুণিত এই চিহ্নটা তুলে 120/100, তাহলে কাটাকুটি করে যা হবে এই টাকাটা আমাদের কর দিতে হবে, মানে বাড়তি আমাদের এই টাকাটা দিতে হবে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করো, তাহলেই উত্তর। চলো এরপর আমরা চলে যাচ্ছি 3-এর দাগের যে অঙ্কগুলো আছে। দেখো 3-এর দাগের 1-এরটা কি বলেছে? 80 টাকার 15%, কিছুই নয়। তাহলে 80 টাকার 15%, তাহলে এই টাকার কথাটাকে তুমি যদি ভেঙে লিখো টাকা এর, তাহলে 80 এইটার মানে হচ্ছে গুণিত, আর এইটা 15/100, যা হবে এত টাকা। 80 টাকার 15% মানে 80 গুণিত 15/100। কি কাটছে দেখো, শূন্যর সঙ্গে শূন্য, 5 2 10, 5 3 15, 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 3 4 12 টাকা। দেখতে পাচ্ছ কত ছোট ছোট অঙ্ক। 80 টাকার 15% মানে 12 টাকা। চলো তারপর 2-এরটা দেখো কি বলেছে, আমি এখানেই করে দিচ্ছি। 2-এরটা বলেছে 215 টাকার 12%, তাহলে এখানে লিখে দাও 215 টাকার 12% সমান 215 গুণিত 12/100, একবার সহজ, যা হবে এত টাকা। কি কাটছে দেখো, দেখো তুমি এইটার সঙ্গে এইটাও কাটতে পারো, আবার এইটার সঙ্গে এইটা। 2 6 12, 2 50 100, আবার 2 দিয়ে, 2 3 6, 2 25 50। এরপর এইটার সঙ্গে এইটা 5 দিয়ে কাটো, 5 5 25, আর এখানে 5 4 20, 1 15 হলো, 5 3 15, আর দেখো কাটাকুটি করে যাচ্ছে নি। তাহলে পাচ্ছি কত 43, তার সঙ্গে 3 গুণ করো, 3-এর সঙ্গে 3 গুণ 9, 3 4 12, আর নিচে আছে 5। 43-কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 129, নিচে আছে 5। তাহলে এইটাকে তোমাকে দশমিকে করতে হবে। সাইডে তুমি ভাগ করে দেখে নাও কত আসছে। 129, 5 2 10, 2 নামলো 9, এরপর 5 6 30 হবে নি, 5 5 25, তাহলে 4.0, 5 8 40, তাহলে আমরা পাচ্ছি কত 25.8। তাহলে লিখে দাও 25.8 টাকা। এইটা রাখলেও চলবে, আর তুমি যদি বলো এটাকে আমি আরো ভালো করে লিখবো, তাহলে 25 টাকা 80 পয়সা, এইভাবেও লিখতে পারো, 25 টাকা 80 পয়সা। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
এরপর 3-এর দাগে 3-এরটা দেখো কি বলেছে, বলেছে 37.8 মিটারের 110%। কি বলা আছে? 37.8 মিটারের 110%। তাহলে সমান, আগে এইটা যা আছে লিখে দাও, গুণিত এইটা বাই 100, এইটা একটার পর দশমিক আছে, তাহলে দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 10 তুমি করে দাও। দেখো কাটাকুটিটা কি হচ্ছে, এইটার সঙ্গে এটা কেটে দাও। এরপর আর আমরা কাটবো নি। সব থেকে সুবিধা কি বলো তো, যদি তুমি এটার সঙ্গে এটা কাটাকুটি করো 2 দিয়ে হবে, কিন্তু ওই যে আগের অঙ্কটার মতো ভাগ করে দশমিক করতে হবে। নিচে দেখো 100 আছে, আর কোনো কিছু নাই, তাহলে আমাদের সব থেকে সুবিধা এটার সঙ্গে এটা গুণ করে দাও, দিয়ে 2টার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 3, 7, 8, তার সঙ্গে 11 তুমি গুণ করো, 8, 7, 3 একে 3, আবার এখানে 8, 7, 3, 8, 8 7 15 5, হাতে থাকবে 1, 7 3 10, 1 11 1, হাতে থাকবে 1, 3 1 4। তাহলে আমরা পাচ্ছি 4 1 5 8, আর নিচে যে 100, তাহলে এইটাকে তুমি লিখতে পারো 41.58, 41.58 এত মিটার। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে মিটার। তাহলে কি করেছি, নিচে 100 আছে, আমি আর কাটাকুটি করিনি, গুণ করে শুধু 2টার পর দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর একই রকম ভাবে 4-এরটা করো। বলেছে 480 গ্রামের 200%। তাহলে 480 গ্রামের 200%। কি করব, 480 গুণিত 200/100। ঠিক আছে, 480 গুণিত 200/100, যা হবে এত গ্রাম। 480 গ্রামের 200% সমান কত গ্রাম? তাহলে এত গ্রাম। কাটাকুটি করে দাও, 2টা 0 2টা 0 কেটে গেল। 480-কে 2 দিয়ে গুণ করো, তাহলে 48-কে 2 দিয়ে আগে গুণ করে দাও। 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 4 দুগুণে 8 1 9, এই যে 96, আর একটা 0 আছে। দেখো এত গ্রাম। কত সহজ অঙ্ক। চলো এরপর আমরা চলে যাচ্ছি 4-এর দাগের যে অঙ্কগুলো আছে। এরপর 4-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, দেখো 3টি অঙ্ক আছে, একই ধরনের অঙ্ক। একেরটা বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা উদাহরণ দিই আগে, তাহলে অঙ্কটা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো তোমার কাছে একটি কেক আছে, এরকম একটি কেক তোমার কাছে আছে। এই কেকটাকে তুমি কি করছো, এইভাবে ভাগ করছো, একটা খণ্ড, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা খণ্ডে ভাগ করেছো কেকটাকে। এরপর তুমি ঠিক করলে যে আমি 3টা খণ্ড খাবো, তাহলে এইটা 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 পরপর 3টা খণ্ড তুমি খাচ্ছ। দেখো 5টা খণ্ড ছিল, তার মধ্যে 3টি খণ্ড তুমি খেয়েছো, মানে এইটাকে আমরা কিভাবে লিখবো, 5টা খণ্ডের মধ্যে 3টা খণ্ড তুমি খেয়ে নিয়েছো, তাহলে 3/5। কটা এখনো খাওনি, 2টি খণ্ড এখনো খাওনি, তাহলে 5টা খণ্ডের মধ্যে 2টি খণ্ড এখনো তুমি খাওনি। ঠিক আছে, তাহলে যখন এই যে দেখো মোট যেটা আছে 5টি খণ্ড আছে, ওই জন্য 5 নিচে থাকে। যটা খেয়েছো দেখতে পেয়েছো উপরে আছে, 5টার মধ্যে 3টি তুমি খেয়েছো, 3/5। 5টার মধ্যে 2টি তুমি খাওনি, 2/5। এই সেম জিনিস এখানে দেখো আছে, 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। তাহলে আমরা কি করব, আমি লিখে দিচ্ছি উত্তরটা। 2.25 টাকা 5 টাকার শতকরা কি করব, তাহলে এই যে 5 এটা নিচে থাকবে,
উপরে কে থাকবে? এইটা 2.25। আর এই যে শতকরা কথাটা বলেছে, ওই জন্য তুমি 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, যা হবে এইটা আমাদের অ্যান্সার। এখানে 5টা খণ্ড ছিল, আমরা কি করেছি? নিচে 5টাকে লিখেছি। ওই জন্য দেখো এখানে 5 টাকার মধ্যে আমাদের চাইছে, নিচে তুমি 5টাকে লিখো আর এইটাকে উপরে লিখো। শতকরা বলেছে, ওই জন্য 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দশমিক তুলে দিয়ে নিচে 100 করো, 2টার পর দশমিক, 1-এর গায়ে 2টা শূন্য দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে 100-র সঙ্গে 100 কেটে দাও, এইটাকে 5 দিয়ে ভাগ করো। 5 4-এ 20, 2 25, 5 5-এ 25। তাহলে আমরা পাচ্ছি কত? 45। এখানে যদি শতকরা কথাটা না লিখতে, তাহলে এখানে পার্সেন্টেজের চিহ্নটা দিতে। শতকরা লিখেছো মানে এখানে আর চিহ্নটা দেওয়ার দরকার নাই। তাহলে 2.25 টাকা, 5 টাকার শতকরা 45, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো একই রকম ভাবে আমরা দুইয়েরটা করি। দুইয়েরটা কি বলেছে? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তাহলে এখানে আছে গ্রাম, এখানে আছে কিলোগ্রাম। তাহলে কিলোগ্রামকে প্রথমে তোমাকে গ্রামে আনতে হবে। কি করবে? 17 কিলোগ্রাম সমান কত গ্রাম? তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করে দাও, এত গ্রাম। তাহলে 17-এর গায়ে 3টা শূন্য, এত গ্রাম। তাহলে এরপর যেটা আমাদের চাইছে, 85 গ্রামটা 17 কিলোগ্রামের শতকরা কত? তো লিখে দাও উত্তর। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা আমরা কি লিখব? এইটা নিচে হবে, তাহলে নিচে আগে লিখে দাও 17,000। উপরে কে আসবে? এই যে 85, কত দিয়ে গুণ হবে? শতকরা বলা আছে, 100 দিয়ে গুণ করে দাও, যা হবে উত্তর। দেখো প্রথমে 2টা শূন্য, 2টা শূন্য কেটে দাও। 17 10-এ 170, 17 5-এ 85, আর 5 1-এ 5, 5 2-এ 10। আমরা পাচ্ছি কত? 1/2। তাহলে এইটাকে তোমাকে দশমিকে আনতে হবে। 1/2 সমান কত? 1/2 সমান, তুমি যদি সাইডে ভাগ করো, দেখো প্রথমেই দশমিক, এখানে একটি শূন্য, 2 5-এ 10 মিলে গেল। তাহলে শুধু দশমিক এখানে লিখতে নাই, তার আগে একটি শূন্য বসাতে হয়। তাহলে 0.5, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে শতকরা লিখছি, ওই জন্য এখানে আর চিহ্নটা আমি দিচ্ছি না। তুমি যদি লিখতে 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5%, সেটাও হতো, তখন আর এই শতকরাটা লেখার দরকার ছিল না। চলো তারপরে 3-এরটা দেখি কি বলছে। দেখো 3-এরটা কি বলেছে? 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তাহলে এই যে কিগ্রা আছে, কুইন্টাল আছে, তাহলে এইগুলিকে সব গ্রামে আগে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে এক এক করে তুমি নিয়ে যাও আগে। 2 কিগ্রা 250 গ্রাম সমান কত গ্রাম বলো। 2 কিলোগ্রাম মানে কত গ্রাম? তাহলে কিলোগ্রামের পর হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে 1-এর গায়ে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, ঠিক আছে, আর তার সঙ্গে 250 আছে যোগ, যা হবে এত গ্রাম। তাহলে 2 কিগ্রা মানে 2 গুণিত 1000, এত গ্রাম, তার সঙ্গে 250 যোগ। তাহলে মোট কত পাচ্ছি? 2000, আর তার সঙ্গে 250 যোগ করো, তাহলে 2250 গ্রাম।
ঠিক আছে, এইটা আমাদের গ্রামে চলে এলো। এরপর 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল সমান, আগে তুমি কুইন্টাল থেকে কিগ্রাতে আনো, তারপর আমরা সেখান থেকে গ্রামে যাব। দেখো, কুইন্টাল থেকে কিগ্রাতে যেতে গেলে আমরা কি করব? আমরা জানি যে 100 কেজি 1 কুইন্টাল হয়, 100 কেজি 1 কুইন্টাল। তাহলে এত কুইন্টাল সমান কি করব? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 0.72 গুণিত 100, যেটা পাবো এটা হচ্ছে কিগ্রা বা কিলোগ্রাম। দশমিক তুলে নিচে 100 করে দাও, দুটা শূন্য কেটে গেল, থাকবে কত? 72 কিগ্রা। এরপর কিগ্রা থেকে গ্রাম যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 72 গুণিত 1000, এত গ্রাম, মানেই আমরা পাচ্ছি 72, 3টা শূন্য, এত গ্রাম। তাহলে সব আমাদের গ্রামে চলে এলো। এরপর যেটা আমাদের চাইছে, উত্তরটা আমরা লিখছি। 2 কিগ্রা 250 গ্রাম, যেটা বলেছিল সেটা লিখো। 0.72 কুইন্টালের শতকরা কত হবে? তাহলে প্রথমে কি করতে হয়? এইটা নিচে লিখতে হয়। এইটা মানে কোনটা? এই যে 72,000। তাহলে প্রথমে তুমি 72,000 আগে নিচে লিখে দাও। উপরে কে বসবে? এই যে 2250, তাহলে 2250 উপরে, শতকরা বলা আছে তার জন্য 100 গুণ, কাটাকুটি করলে যা হবে উত্তর। দেখো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটো, দুটা শূন্য কেটে গেল। কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটাকুটি করো, 3 24 72, আর এইটাকে যখন 3 দিয়ে ভাগ করবে, 3 7 21, 1 15, 3 5 15। আবার দেখো দুটাকে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 25 75। তাহলে আমরা পাচ্ছি কত? 25/8। 25/8 মানে তুমি যদি সাইডে ভাগ করো কত আসে দেখো, 8 3 24, 1.0, 8 1 8, 2, আবার একটি 0, 8 2 16, 4 0 40, 5 8 40। তাহলে দশমিকে মিলে গেল, পাচ্ছি আমরা 3.125। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা 3.125, এইটাই হবে অ্যান্সার। চলো, এরপর আমরা চলে যাচ্ছি 5-এর দাগের যে ছকটা আছে, কি বলেছে দেখো, কিভাবে আমরা পূরণ করব। এখানে আছে শতকরা, এখানে আছে ভগ্নাংশ, এখানে আছে দশমিক ভগ্নাংশ। প্রথমটা 3টাই বলে দেওয়া আছে। শতকরা থেকে ভগ্নাংশ যেতে গেলে কি করতে হয়? যদি বলতো 15%, তখন তুমি কি করতে? 15/100, সেই জিনিসটাই বলে দেওয়া আছে। তাহলে 15/100 করে তুমি কাটাকুটি করো, 3/20 চলে আসবে। আবার 3কে 20 দিয়ে ভাগ করো, তাহলেই দশমিকে 0.15 চলে আসবে। বুঝতে পেরেছ? তাহলে শতকরা থেকে ভগ্নাংশ যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। আবার যদি উল্টোটা বলে, এই যে ভগ্নাংশ দিয়ে আছে, শতকরা আসতে গেলে 100 দিয়ে গুণ করে দেবে। এখান থেকে এখানটা যেতে গেলে 100 দিয়ে ভাগ, আবার এখান থেকে এখানকে আসতে গেলে 100 দিয়ে গুণ। আর এই ভগ্নাংশ জানা থাকলে তাকে ভাগ করলেই দশমিক ভগ্নাংশে চলে আসবে। বুঝতে পেরেছ? তাহলে চলো ছকটা আগে লিখে নিই, দিয়ে আমরা এক এক করে বার করব। তাহলে প্রথমে এখানটায় আছে শতকরা, এখানটায় লিখে দাও তুমি শতকরা। তারপর এখানটায় লিখো ভগ্নাংশ, ভগ্নাংশ, আর এখানটায় দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ঠিক আছে,
প্রথমে আছে 15, ভগ্নাংশে বলে দেওয়া আছে 3/20, আর দশমিক ভগ্নাংশ যেটা হবে 0.15। এই প্রথমটা আমাদের পূরণ করেই দেওয়া আছে। এরপর 22/1/3 বলা আছে। এই 22/1/3 মানে কত? আমরা চলে যাচ্ছি রাফে। একটা রাফ কাগজ আমি নিয়ে নিয়েছি। দেখো 22/1/3, আগে পূর্ণ ভাঙতে হবে। 3কে 22 দিয়ে গুণ করো 66, তার সঙ্গে 1 যোগ 67/3। ঠিক আছে, তাহলে এই 22/1/3 মানেই 67/3। এইটা থেকে এইটা যেতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তুমি এখানে নিচে 100 করে দাও, ভাগ মানে নিচে থাকবে। তাহলে পাচ্ছি কত? 67/300। ঠিক আছে, 67/300 তুমি এখানটায় লিখো, এইটা আসবে। এটা হচ্ছে ভগ্নাংশ। এরপর এখান থেকে এখানকে যেতে গেলে এটা ভাগ করতে হবে। তাহলে তুমি যেটা করবে, এটা ভাগ করো 67, নিচে যেটা থাকে সেইটা দিয়ে ভাগ করতে হয়। ওই জন্য 300টা এপাশে থাকবে আর মাঝে 67 থাকবে। তাহলে এটা ছোট আছে, 0.0, 3 দুগুণে 6 মানে 600, 7 আর 0, তাহলে দশমিকের জন্য আরেকটি 0 হবে। আবার 3 দুগুণে 6, 600, কত হবে? 100। 100 মানে দশমিকের জন্য আবার একটি 0, 1000, তাহলে 303 900। আবার দেখো 900 থেকে 1000 100, আবার একটি 0, আবার 3, আবার 900, আবার 1000। তাহলে এইভাবে দেখো যে 3 3 3 এইভাবে চলেই যাবে, মানে 3 আর শেষ হবে না। তাহলে ওই জন্য আমরা কি করব, এই ভাগটা কিন্তু আর মিলবে না। তুমি আবার এখানে 900 করো, আবার 1000 আসবে, আবার 3 বসবে, এইভাবে 3 3 3 3 করে যাবেই। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দশমিকের আগে একটা 0 দিতে হয়, শুধু দশমিককে রাখতে নাই। তাহলে 0.22, এই যে 3 শুরু হয়েছে, 3 একটা লিখে মাথায় এভাবে একটা দশমিক দিয়ে দাও। এইটা হচ্ছে পৌনঃপুনি বলা হয়। এইটার মানে এই যে 3 3 3 3 এইভাবে চলতেই আছে। ঠিক আছে, যেমন আমি আরেকটা উদাহরণ দিই। তোমাকে যদি বলা হয় 3, এই যে 20, 20কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 3 ছক 18, আবার 2 নামবে, দশমিক 0, 3 ছক 18, 2 20, 3 ছক 18। দেখো এই ভাগটাও কিন্তু মিলবে না, এইভাবে 6 6 6 চলেই যাবে। তাহলে এইটাকে এইভাবে লেখা হয় 6 দশমিক, এই 6-এর মাথায় একটি পৌনঃপুনিক দিয়ে দাও। বুঝতে পেরেছো? সেই জিনিসটা আমি এখানে করেছি। তাহলে 0.223-এর মাথায় পৌনঃপুনিক, 0.223-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এইটা আমাদের হয়ে গেল। পরেরটা আমাদের বলেছে, এখানে বলে দিয়েছে দেখো 2/1/3। তাহলে 2/1/3 মানে কত? 3 দুগুণে 6, 1 7, তাহলে 7/3। তাহলে আমি এখানে লিখছি 7/3। তাহলে প্রথমে এটাকে আমি দশমিকে করে দিচ্ছি। এই যে এইটা কত হবে, তাহলে তুমি এখানে ভাগ করো। 3 2 6, 1.0, 3 3 9, 1, আবার একটি 0, 3 3 9, 1 0। দেখো এইটাও কিন্তু 3 3 3 3 করে চলবে। এইটাকে তুমি কিভাবে লিখবে? 2.3-এর মাথায় পৌনঃপুনিক। এই যে 3 এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এখানটায় লিখে দাও 2.3-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, 7/3 মানে 2.3-এর মাথায় পৌনঃপুনিক। এরপর এইটাকে কিভাবে পূরণ করবে? এইটাকে পূরণ করতে গেলে এখান থেকে এখান যখন আমরা যাচ্ছিলাম 100 দিয়ে ভাগ করছিলাম, এখান থেকে এখানে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই যে 7/3 তুমি 100 দিয়ে গুণ করে দাও, কত হবে? 700, নিচে আছে 3।
তাহলে এই 700/3কে তুমি পূর্ণ করে দাও ভাগ করে। কত পূর্ণ হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 1 10, 3 3 9, 1 10, 3 3 9 1, তাহলে 233 পূর্ণ 1/3। এখানটায় তুমি লিখে দাও 233 পূর্ণ 1/3। ঠিক আছে, তাহলে এইটাও আমাদের পূরণ হয়ে গেল। পরে যেটা আছে 1/5, এখানটায় আছে 1/5, এই দুটো আমাদের পূরণ করতে বলেছে। একবারে সেম জিনিস, 1/5কে তুমি 100 দিয়ে গুণ করে দাও, এটা চলে আসবে। তাহলে এখানটায় দেখো 1/5 গুণিত 100, 5 20 100, 20 1 20, তাহলে আমরা পাচ্ছি এখানটায় 20। এরপর এইটা করতে গেলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 0 দিয়ে দশমিক, এখানে একটি 0, 5 2 10 মিলে গেছে 0.2, তাহলে এখানটাই তুমি লিখে দাও 0.2। বুঝতে পেরেছো কত সহজে দেখো এগুলো আমাদের হচ্ছে। এরপর যেটা আছে এখানটায় আমাদের বলে দেওয়া আছে 0.12। তাহলে এখান থেকে এখানটা আসতে গেলে কি করতে হবে, দশমিক তুলে কাটাকুটি করে যা হবে এটা লিখা হবে। তাহলে আমি এখানটাই করে দিচ্ছি, দেখো 0.12, দশমিক তুলো, নিচে কত হবে 100 হবে। তাহলে এইটাকে তুমি কত দিয়ে কাটাকুটি করবে, 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25 50, আর কাটাকুটি করে যাচ্ছে নি, 3/25। তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে 3/25। এটা হচ্ছে ভগ্নাংশ। এখান থেকে এখানটা যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে তুমি এই 3/25কে 100 দিয়ে গুণ করে দাও। 5 5 25, 5 20 100, আবার 5 4 20, পাচ্ছি কত 3 4 12। তাহলে এখানটাই তুমি লিখে দাও 12। তাহলে এইটাও আমাদের পূরণ হয়ে গেল। নেক্সট যেটা আছে 3.125, এইটা আমাদের বলে দেওয়া আছে, এই দুটা পূরণ করতে বলেছে। দশমিক তুলো, কাটাকুটি করো, এইটা চলে আসবে। তাহলে চলো আমি এখানটাই করছি, 3.125, দশমিক তুলে নিচে কত হবে, 1-এর গায়ে 3টা 0। কি কাটবে, এখানে 5 আছে, এখানে 0 আছে, তাহলে 5 দিয়ে কাটাকুটি করা যাবে। তাহলে 5 2 10, 2টি 0, আর এখানে 5 6 30, 1 12, 5 2 10, আবার 25 হলো, 5 5 25, আবার 5 দিয়ে, 5 1 5, 5 2 10, 5 5 25, আর এটাকেও 5 4 20 0, আবার 5 দিয়ে কাটো, 5 2 10, 5 5 25, 5 8 40, তাহলে 25/8, এইটা এখানে তোমাকে লিখতে হবে 25/8 হয়ে গেল। এইটাকে 100 দিয়ে গুণ করলে এইটা চলে আসবে। তাহলে এই 25/8কে তুমি 100 দিয়ে গুণ করে দাও, দিয়ে আবার কাটাকুটি করো, 2 4 8, 2 50 100, 2 2 4, 2 25, তাহলে পাচ্ছি কত, 25কে 25 দিয়ে গুণ করো, 625 হয়, নিচে আছে 2। তাহলে এইটাকে তোমাকে পূর্ণ করতে হবে, কারণ দেখো এই পাশে এই যে পূর্ণ আছে সব। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 625, 2 3 6, আবার 2 নামছে, 2 1 2, 5 নামছে, 2 2 4 1, তাহলে 312 পূর্ণ 1/2, 312 পূর্ণ 1/2, এইটা হবে। আরেকটা আমাদের শেষ যেটা আছে, কি আছে, এখানে আছে 125। তাহলে এই 125কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এই ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে চলো 125কে তুমি 100 দিয়ে ভাগ করো, 5 20 100,
5 2 10, 5 5 25, আবার 5 4 20, 5 5 25, কত হচ্ছে 5/4। তাহলে এখানটায় তোমাকে লিখতে হবে 5/4। 5কে 4 দিয়ে ভাগ করো, এইটা চলে আসবে। তাহলে এইভাবে তুমি ভাগ করে দেখো কত আসে। 4 1 4, 1.0, 4 2 8, 2, আবার একটি 0, 4 5 20। তাহলে পাচ্ছি কত 1.25। তাহলে এখানটায় লিখে দাও 1.25। আমাদের টোটাল ছক পূরণ হয়ে গেল। বুঝতে পেরেছ? খুবই সহজ। এখান থেকে এখানকে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আবার এখান থেকে এখানকে আসতে গেলে তার ঠিক উল্টাটা 100 দিয়ে গুণ করতে হয়। আর এইটা পেয়ে যাওয়া মানে এখান থেকে এখানটা যেতে গেলে শুধু ভাগ করে দেবে, তাহলে এইটা চলে আসবে। আর এইটা দেওয়া থাকলে দশমিক তুলে কাটাকুটি করলে যা হবে এটা আসবে। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাচ্ছি 6 দাগের অঙ্কে। দেখো 6টা কি বলেছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। এই শতকরা মানে 100-র মধ্যে তোমাকে বার করতে হবে। তাহলে এই যে অনুপাতের অঙ্ক তোমরা 7এও করে এসছো। কি করতে হয়, আগে আনুপাতিক ভাগাহার বার করতে হয়। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার আর অক্সিজেনের আনুপাতিক ভাগাহার কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে আগে লিখে দাও। জলে হাইড্রোজেনের, আচ্ছা হাইড্রোজেন অনুপাত অক্সিজেন যা আছে সমান বলে দেওয়া আছে 2:1। এরপর তুমি এখানে লিখো জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার, কি করে বার করতে হয়। দেখো এইটি হচ্ছে হাইড্রোজেন, এইটি হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা বার করছি হাইড্রোজেনের, তাহলে 2 এই দুটা যোগ মানে 2 + 1, এইটা বাই এই দুটা যোগ কত পাচ্ছি 2/3। একই রকম ভাবে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার, তাহলে অক্সিজেন কত ছিল, এই যে 1 ছিল, তাহলে 1/2 + 1 মানে 1/3। আমাদের চাইছে কি জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে। শতকরা মানে কি করতে হবে, তোমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ সমান কত ছিল 2/3, তার সঙ্গে 100 লিখে তুমি এভাবে পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে দাও। এটা মানে শতকরা, আর তোমাকে আলাদাভাবে লিখতে হবে না। তাহলে কাটাকুটি করে যাচ্ছে নি 200/3%, 200/3%। এইটাকে তুমি পূর্ণ করে দাও, 200কে 3 দিয়ে ভাগ করে দেখো কত আসে। তাহলে আমি এই রাফ কাগজে করে দিচ্ছি, দেখো এইভাবে ভাগ করে দেখে নাও। তাহলে আমরা পাচ্ছি 3 6 18, 2 20, 3 6 18, 2, তাহলে 66 পূর্ণ 2/3। তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে 66 পূর্ণ 2/3 এত %। ঠিক আছে, আর তুমি যদি এই চিহ্নটা না দাও তাহলে তুমি লিখবে জলে হাইড্রোজেনের পরিমাণ শতকরা 66 পূর্ণ 2/3। তাহলে আর এই চিহ্নটা দেওয়ার দরকার নাই। একই রকম ভাবে তোমাকে অক্সিজেনটা বার করতে হবে। তাহলে জলে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনটা ছিল 1/3, তাহলে 1/3 গুণিত 100%। তাহলে 100/3 কত হচ্ছে দেখো, 100কে 3 দিয়ে ভাগ করো। তাহলে 100কে 3 দিয়ে
এইভাবে তুমি সাইডে ভাগ করে দেখো পূর্ণ কত আসে। তাহলে 3 3 9, 1 10, 3 3 9 1, তাহলে 33 পূর্ণ 1/3 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। শুধু আনুপাতিক ভাগাহার বার করে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে উত্তরটা চলে আসবে। চলো এরপর আমরা চলে যাচ্ছি 7 দাগের যে অঙ্কটা আছে। 7টি কি বলেছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে আগে তৈরি হতো এইটা, এখন হচ্ছে এইটা, তাহলে বোতল তৈরি যে হচ্ছে সেটা নিশ্চয়ই বেড়েছে। তাহলে আমাদের চাইছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে তোমাকে যেটা লিখতে হবে, আগে বোতল তৈরি হতো 1500টি। তাহলে লিখে দাও, আগে যেটা বলে দিয়ে আছে বোতল তৈরি হতো 1500টি, এখন বা বর্তমানে বোতল তৈরি হয় কত, 1695টি। ঠিক আছে, তুমি এখানে লিখতেও পারো বা ডট ডট দিয়ে দাও। তাহলে আগে বোতল তৈরি হতো এইটা, এখন তৈরি হচ্ছে 1695টি, তাহলে কতটা বেড়েছে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে অতএব বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে, কি করতে হবে, 1695 থেকে তোমাকে এইটা বাদ দিতে হবে। কত হচ্ছে, 1695 থেকে 1500 বাদ, মানে 195টি। ধরো তুমি আগে 10টি আম খেতে, এখন খাচ্ছ 20টি, তাহলে কটা বেশি খাচ্ছ, নিশ্চয়ই 10টা বেশি খাচ্ছ। তাহলে যখন তোমাকে বলবে শতকরা কত বৃদ্ধি হয়েছে, তাহলে 10-এর মধ্যে বৃদ্ধি হয়েছে 10টি, আগে খেতে 10টা, সেইটা বৃদ্ধি হয়ে কত হয়েছে 10, একে কত, 100 কত, বুঝতে পেরেছ? যখনই শতকরাই বলবে তোমাকে সবসময় 100-র মধ্যে বার করতে হবে। আগে তুমি আম খেতে 10টি, এখন খাচ্ছ 20টি, তাহলে কটা বেশি খাচ্ছ, 10টি বেশি খাচ্ছ। কার মধ্যে, 10টার মধ্যে। ঠিক আছে, তাহলে 10-এর মধ্যে বেশি খাচ্ছ 10টি, একের মধ্যে কত, 100-র মধ্যে কত। ঠিক সেম জিনিস, 1500-র মধ্যে বৃদ্ধি পেয়েছে 195টি, একে কত, 100 কত। তাহলে এখানটাই তুমি লিখে দাও, বোতল 1500টির মধ্যে বৃদ্ধি পেয়েছে 195টি, একটির মধ্যে বৃদ্ধি পাবে 195 এইটা, আর আমাদের বার করতে হবে 100-র মধ্যে। তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, এইটি যা আছে থাকবে গুণিত 100, যা হবে আমাদের উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে দেখো কাটাকুটি করে, 2টা শূন্য 2টা শূন্য কেটে দাও। দেখো শেষে 5 আছে, 5 3 15, আর এখানে 5 3 15, 4 45, 5 9 45, 3 13 39, দেখতে পেয়েছ? তাহলে উৎপাদন বৃদ্ধি যেটা আমাদের চাইছে, উৎপাদন বৃদ্ধি হয়েছে কত, 13%। তাহলে এখানটাই তুমি উত্তরটা লিখে দাও, অতএব উৎপাদন বৃদ্ধি 13%। আর যদি শতকরা লিখো তাহলে শুধু লিখবে 13। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো তারপর চলে যাচ্ছে আমরা 8-এর দাগে। 8-এরটা কি বলেছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%,
23.04% ও 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। 25 লিটারের মধ্যে আমাদের বার করতে হবে নাইট্রোজেন গ্যাস কত আছে, অক্সিজেন গ্যাস কত আছে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত আছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে বইতে যা আছে আগে লিখে দাও। বায়ুতে নাইট্রোজেন, তারপর কমা দিয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। গ্যাসের পরিমাণ কত আছে? নাইট্রোজেন আছে 75.6%, আর অক্সিজেন আছে 23.04%, আর কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। আমাদের কি বলেছে? 25 লিটার বায়ুতে কোন গ্যাসটা কতটা আছে। তা লিখো 25 লিটার বায়ুতে প্রথমে কি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন আছে কি করে বার করব? তাহলে 25-এর মধ্যে বলেছে, ওই জন্য 25 গুণিত এই যে এত পার্সেন্ট, তাহলে 75.6, তার নিচে 100 করে দাও। এই চিহ্নটা তুলতে গেলেই আমাদের নিচে 100 করতে হয়। দশমিক তুলে দিয়ে এখানে একটা 10 করে দাও, একটার উপর দশমিক, ওই জন্য একের গায়ে একটা শূন্য। কি কাটছে দেখো, 5 2 10, 5 5 25, 2 দিয়ে এটা কেটে যাবে। তাহলে 2 3 6, 1 থাকলো 15, 2 7 14, 2 8 16। এরপর তুমি যদি এটার সঙ্গে এটা কাটাকুটি করতে চাও করতে পারো, অথবা সব থেকে সহজ এটার সঙ্গে এটা গুণ করে দুটার পর দশমিক বসিয়ে দাও। অথবা দেখো 5 20 100 কাটলে, আবার এটার সঙ্গে এটা 2 দিয়ে কেটে দাও। 2 10 20, 2 1 2, 1 17, 2 8 16, 1 18, 2 9 18। তাহলে কত হবে? আমরা পাচ্ছি 189, নিচে 10, একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 18.9 এত লিটার, যা হবে এটা লিটার। ঠিক আছে? তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে 18.9 লিটার। এরকমভাবে আমরা অক্সিজেনটা বার করব আর কার্বন ডাইঅক্সাইডটাও বার করব। আবার একই জিনিস লিখো, 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে তাহলে 25 গুণিত কত হবে? অক্সিজেন কত ছিল? 23.04%, ওই জন্য 23.04 নিচে 100 করে দাও, যা হবে এত লিটার। দশমিক তুলো, নিচে 100 করে দাও। এই যে দেখো দুটার পর দশমিক আছে, ওই জন্য 100। কি কাটছে? 25 4 100, বা 5 দিয়ে কাটতে পারো, আবার 4 দিয়ে এই পুরোটাকে দেখো কেটে যাচ্ছে। তুমি যদি সাইডে ভাগ করো, দেখো আমি ভাগ করছি 23.04, এভাবে রাপে তুমি ভাগ করে দেখে নাও কত হবে। 4 5 20, 3 30, 4 7 28, 2 24, 4 6 24। তাহলে হচ্ছে কত? 576। এটা কেটে দিয়ে 576। আর কাটবো নি, কি করব? নিচে 100 আছে, দুটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 576/100 মানেই আমরা কি করব? দুটার পর দশমিক বসিয়ে দেবো।
5.76 লিটার। দেখো খুবই সহজ, শুধু কাটাকুটিটা করতে হবে তোমাকে। এরপর আমরা বার করব কার্বন ডাইঅক্সাইড। তাহলে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে। কত হবে? 25 গুণিত 1.36% ছিল, ওই জন্য 1.36 নিচে 100, যা হবে এত লিটার। দশমিক তুলো, দুটার পর দশমিক, ওই জন্য 100। এখানেও দেখো 25 4 100, 136কে 4 দিয়ে ভাগ করো, ঠিক কেটে যাবে। তাহলে আবার আপে আমি করছি, 4 3 12, 1 16, 4 4 16, কত হচ্ছে? 34, কেটে দিয়ে 34। আর কাটাকুটি করবো নি, নিচে 100 আছে, তাহলে 34/100 এত লিটার। দুটার পর দশমিক বসিয়ে দাও, কত হবে? 0.34, আর দশমিকের আগে একটা শূন্য দিয়ে দাও, লিটার। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমাদের 3টা উত্তর এলো। এইটা একটা, অক্সিজেনের জন্য একটা, আর প্রথমে যেটা ছিল নাইট্রোজেন। তাহলে 3টা উত্তর আমাদের হয়ে গেল। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাচ্ছি 9 দাগের যে অঙ্কটা আছে। দেখো 9টা কি বলেছে? তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে একটি বইয়ের দাম হচ্ছে 200 টাকা, মিলন দাদা কি করছে? পরপর 10% একবার ছাড় দিচ্ছে, আবার 5% একবার ছাড় দিচ্ছে, দিয়ে বইটা তৃষাকে দিচ্ছে। তাহলে তৃষা এখন ওই দোকানদারটাকে কত টাকা দিবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে বইটির দাম কত? 200 টাকা, আগে লিখে দাও। বইটির দাম 200 টাকা। এরপর মিলন দাদা কি করছে? প্রথমে 10% ছাড় দিচ্ছে। তাহলে 200 টাকার 10% ছাড় মানে কত টাকা ছাড় দিচ্ছে সেটা আমরা বার করব। তাহলে 10% ছাড় সমান কত হবে? 200 গুণিত এই যে 10%, ওই জন্য 10/100। কার উপর ছাড় দিচ্ছে? এই 200 টাকার উপর। তাহলে 200 গুণিত 10/100, দুটা শূন্য কেটে দাও। তাহলে 10 দুগুণে কত? 20। তাহলে 20 টাকা ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে এখন বইটার দাম কত? 200 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে দাও। তাহলে এখন বইটির দাম 200 মাইনাস 20, যেহেতু 20 টাকা ছাড় দিয়েছে। তাহলে 200 থেকে 20 বাদ দাও, 180 টাকা। এরপর এইটার উপর আবার বলেছে 5% ছাড় দিবে, আবার 5% ছাড়। তাহলে 180 টাকার উপর 5% ছাড় মানে কত? 180 গুণিত 5/100, 5% মানে 5/100। কি কাটছে? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5 2 10, 2 9 18, তাহলে 9 টাকা। তাহলে দাম ছিল 180 টাকা, তারপর আবার 9 টাকা ছাড় দিয়েছে। তাহলে এখন দাম কত? এখন বইটির দাম 180 মাইনাস 9, 180 থেকে 9 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 171, এত টাকা। এটি হচ্ছে আসল দাম। তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিবে? 171 টাকা দিবে। অতএব
তৃষা মিলন দাদাকে 171 টাকা কি বলেছে, তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, তাহলে 171 টাকা দিল। এইটি হবে আমাদের উত্তর। দেখো কত সহজ অঙ্কটা। প্রথমে বইটার দাম 200 টাকা, এরপর কি করছে, মিলন দাদা 10% ছাড় দিচ্ছে, তাহলে 200 টাকার 10% ছাড়, ওই জন্য 200 গুণিত 10/100, দুটা শূন্য কেটে দাও, 20 টাকা ছাড়। তাহলে 200 থেকে 20 টাকা ছাড় দিয়ে দাও, ছাড় মানেই বিয়োগ, তাহলে বইটার দাম এখন হচ্ছে 180 টাকা। এরপর মিলন দাদা বলছে আবার 5% ছাড় দেবো, তাহলে 5% আবার ছাড় দাও, 180 গুণিত 5/100 দিয়ে কাটাকুটি করো, কত হচ্ছে 9 টাকা। তাহলে 180 থেকে আবার 9 বাদ দিয়ে দাও, 9 টাকা ছাড় দিয়েছে, 171 টাকা, আর ছাড় দেয়নি, তাহলে ওই জন্য তৃষা মিলন দাদাকে 171 টাকা দিবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 10-এর দাগের অঙ্ক। দেখো 10-এর দাগের যে অঙ্কটা বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের করতে হবে, মানে সেই সমস্যাটা তৈরি করে কি সম্পর্ক লিখে আমাদের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়াচ্ছে, ক্ষেত্রফলটা শতকরা কত বাড়ছে সেটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে বার করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে প্রথমেই আমি একটি বর্গক্ষেত্রের ছবি আঁকছি। দেখো বর্গক্ষেত্র মানে কি, যা দৈর্ঘ্য প্রস্থ সব সমান, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, এইটা হচ্ছে একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু বলেনি, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটাকে ধরবো। তুমি চাইলে এক্স ধরতে পারো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এক্স ধরলে কি হবে, একটু জটিল হয়ে যাবে ক্যালকুলেশনটা, মানে ভগ্নাংশ চলে আসবে, একটু অসুবিধা হবে। যেহেতু আমাদের শতকরায় বার করতে বলছে সব সময়, তাহলে শতকরা মানে আমি 100 ধরবো, এইটা ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা ধরছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 একক। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি প্রথমেই লিখে দিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। ঠিক আছে, 100 ধরা সব থেকে সহজ, ওই জন্য আমি ধরেছি, ক্যালকুলেশনটা খুব সহজেই হয়ে যাবে। এরপরে এই বাহুর দৈর্ঘ্যটা 10% করে বৃদ্ধি করছে, যেহেতু আমাদের চাইছে কি ক্ষেত্রফলটা শতকরা কত বাড়ছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সেটা জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেই বাহু স্কোয়ার বা বাহু গুণিত বাহু। তাহলে এখানটাই তুমি আগে ক্ষেত্রফলটা বার করে নাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে, 100 গুণিত 100 বা 100 স্কোয়ার, এত বর্গ একক। যেহেতু এখানে মিটার সেন্টিমিটার কোনো কিছু নাই, ওই জন্য একক লিখো। 100কে 100 দিয়ে গুণ করো, কি করবে, একের গায়ে এই যে দুটা শূন্য আছে তার স্কোয়ার, ডবল 4টা শূন্য হয়ে যাবে, এত বর্গ একক। ক্ষেত্রফল মানেই বর্গ কথাটা কিন্তু থাকবে। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর প্রত্যেকটা বাহুকে 10% করে বৃদ্ধি করছে। তাহলে লিখো বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তাহলে বাহু ছিল কত, 100, তাহলে 100-র উপর 10% বৃদ্ধি মানে 10/100, 100 গুণিত 10/100 কেটে গেল, হচ্ছে 10 একক। তাহলে 10 একক করে বৃদ্ধি সব করে দাও। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত, এখন বাহুর দৈর্ঘ্য ছিল 100, তার সঙ্গে আরো 10 যোগ, তাহলে 100 তার সঙ্গে 10 যোগ করে দাও, 110 একক। এটা বুঝতে পেরেছ?
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তুমি এটা কাটাকুটি করেও করতে পারো অথবা একবারে লিখতে পারো। যেহেতু 100-র উপর বার করছো, 100ই তো ধরেছো, 10% বৃদ্ধি মানে 10 বৃদ্ধি হবে। ওই জন্য এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? 100, তার সঙ্গে 10 যোগ 110 একক। তাহলে ক্ষেত্রফলটা কত হবে এখন? এটি হচ্ছে বাহু, তার হোল স্কোয়ার, বাহু স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, মানে ক্ষেত্রফলটা এখন হয়ে যাচ্ছে কত? দেখো ছবিটা আমরা যদি আবার আঁকি, আগে ছিল 100, এখন হয়ে গেছে সব 110, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 110 করে। তাহলে 11-র সঙ্গে 11 গুণ করো, 11 121, আর এখানে দুটি শূন্য হয়ে যাবে, বর্গ একক। তাহলে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এইটা, এখন হয়েছে এইটা। আগে ছিল কত? 10,000, এখন হয়েছে 12,100। তাহলে নিশ্চয়ই বেড়েছে। কত বেড়েছে কি করে বুঝবো? এটা থেকে এটা বিয়োগ করে দাও। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কত বেড়েছে? 121, দুটা শূন্য, সেখান থেকে তুমি এইটা বাদ দিয়ে দাও, তাহলে যা হবে এত বর্গ একক। তাহলে কত হবে? 2100 বর্গ একক। এইটা যে বেরিয়েছে, এরপর তোমাকে ত্রৈরাশিক পদ্ধতিতে এটা করতে হবে। তাহলে সমস্যাটি হলো, দেখো কিভাবে আমি করছি, এটা কেউ নাও লিখতে পারো। প্রথমে লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ পাশটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এ পাশটাই লিখো ক্ষেত্রফল বৃদ্ধি। বৃদ্ধি এটা হচ্ছে বর্গ একক। তাহলে প্রথমে ছিল কত? প্রথমে ছিল 10,000, 100 স্কোয়ার যেটা আমরা বার করেছিলাম। ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? এইটা লিখো, এইটা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 100 হয়, তখন কত বৃদ্ধি হবে? এটি হচ্ছে আমাদের সমস্যা। প্রথমে ছিল ক্ষেত্রফল এইটা, বৃদ্ধি হয়েছে এইটা, এই যে আমরা বার করেছি। যদি ক্ষেত্রফলটা 100 হয়, যেহেতু আমাদের শতকরাই চাইছে, তাহলে ক্ষেত্রফল 100 হলে বৃদ্ধি কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি। তাহলে এই দুটির মধ্যে কি সম্পর্ক আগে তোমাদের লিখতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, এই দুটির মধ্যে সরল সম্পর্ক। কেন বলো তো? ক্ষেত্রফল যদি বাড়ে, তার বৃদ্ধিও বেশি হবে, ক্ষেত্রফল যদি কমে, তার বৃদ্ধিও কম হবে। তাহলে লিখে দাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধির সম্পর্ক কি হবে? সরল। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি করব? প্রথমে যে একা থাকে বসে যায়, গুণিত এই যে সরল, সরল মানে কি হবে? নিচ থেকে উপর, আর ব্যস্ত মানে উপর থেকে নিচ। তাহলে প্রথমে 100 লিখো উপরে, আর তার নিচে লিখো এইটা। তাহলে 100 আর তার নিচে 1-এর গায়ে 4টা শূন্য। আগের চ্যাপ্টারে আমরা এইসব অঙ্ক করে চলে এসেছি। কি কাটছে দেখো, যা হবে এত পার্সেন্ট। ঠিক আছে, আমাদের চাইছে শতকরা, তাহলে শতকরা এখানে না লিখে আমি এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিয়েছি। একটা দুটা, একটা দুটা, একটা দুটা, একটা দুটা, থাকছে কি? 21%। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধি 21%। তাহলে অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, ছবি দেখে দেখে একটু বোঝার চেষ্টা করো, দেখবে খুবই সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও।
আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আমরা পরের পার্টে 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।